ওয়্যারকার্ড নামটা শুনলে এখন জার্মানির সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির কথা মনে আসে, তাই না? কিন্তু একটা সময় ছিল যখন এই কোম্পানিটাকেই বলা হতো জার্মানির টেক দুনিয়ার ভবিষ্যৎ। ভাবা যায় সেই ভবিষ্যতে কিনা হয়ে গেল দেশের সবচেয়ে বড় কর্পোরেট কেলেঙ্কারি। তো চলুন আজ আমরা ওয়্যারকার্ডের নিজেদেরই 2018 সালের বার্ষিক রিপোর্টটা একটু ঘেটে দেখি। দেখব কিভাবে তারা সাফল্যের চূড়া থেকে পতনের দিকে যাচ্ছিল, আর ঠিক সেই সময়েই পুরো বিশ্বকে একদম অন্য একটা ছবি দেখাচ্ছিল। গভীরে যাওয়ার আগে এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। 2 বিলিয়ন ইউরো। এটা কিন্তু শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল ওয়্যারকার্ডের পক্ষ থেকে একটা বিরাট ঘোষণা। 2018 সালে এটাই ছিল তাদের মোট আয়, আর এই একটা সংখ্যাই তাদের অপ্রতিরোধ্য ক্ষমতার জানান দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো পতনের গল্পে যাওয়ার আগে চলুন তাদের তৈরি করা সাফল্যের ছবিটা একবার দেখে নিই। তাদের নিজেদের কথাতেই 2018 সালটা ছিল কোম্পানির জন্য এক কথায় একটা অবিশ্বাস্য বছর। আচ্ছা, এই যে বড় বড় সংখ্যাগুলো আমরা দেখছি, এগুলোর মানেটা আসলে কি? মানেটা খুব সহজ। ওয়্যারকার্ড শুধু বড় হচ্ছিল না, তারা রীতিমতো রকেটের গতিতে ছুটছিল। মোট আয় দেখুন, 35%-এরও বেশি বেড়ে সোজা 2 বিলিয়ন ইউরোতে। লেনদেনের পরিমাণ প্রায় 37% বেড়ে প্রায় 125 বিলিয়ন ইউরো। আর তাদের ইবিডা মানে সহজ কথায় লাভ, সেটাও বেড়ে দাঁড়িয়েছিল 560 মিলিয়ন ইউরোতে। মানে যাকে বলে একেবারে আকাশ ছোঁয়া সাফল্য। আর এই সাফল্যের মুকুটের সবচেয়ে বড় পালকটা যোগ হয় 2018 সালেই। ওয়্যারকার্ডকে জার্মানির সবচেয়ে মর্যাদাপূর্ণ স্টক ইন্ডেক্স ড্যাক্সে অন্তর্ভুক্ত করা হলো। এটা কিন্তু বিশাল ব্যাপার, জার্মান কর্পোরেট জগতের একেবারে শীর্ষে পৌঁছে যাওয়ার মতো। এই একটা স্বীকৃতি তাদের খ্যাতিকে একদম পাকাপোক্ত করে দেয়, আর বিনিয়োগকারীদের আস্থাও বাড়িয়ে দেয় বহুগুণ। কিন্তু ওয়্যারকার্ড ঠিক কি করত? মানে তাদের ব্যবসাটা কি ছিল? চলুন দেখি তারা নিজেদেরকে কিভাবে সবার সামনে তুলে ধরত। তারা কিন্তু নিজেদেরকে শুধু একটা পেমেন্ট কোম্পানি বলতো না, বরং বলতো যে তারাই ডিজিটাল লেনদেনের ভবিষ্যতের কেন্দ্রবিন্দু। এই ছবিটার একেবারে কেন্দ্রে দেখুন, ওয়্যারকার্ড এখানে নিজেদেরকে একটা সাধারণ প্রসেসর হিসেবে দেখাচ্ছে না, বরং একটা আস্ত পেমেন্ট ইকোসিস্টেমের চালিকা শক্তি হিসেবে দেখাচ্ছে। মানে তারা শুধু পেমেন্টই নিত না, ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে ঝুঁকি ব্যবস্থাপনা, এমনকি ফিন্যান্সিং পরিষেবাও দিত। তাদের মেসেজটা ছিল খুবই পরিষ্কার, ডিজিটাল অর্থনীতিতে যদি টিকে থাকতে হয় তাহলে ওয়্যারকার্ডকে লাগবেই। তাদের মূল পরিচয়টা ছিল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, বা সংক্ষেপে পিএসপি। আচ্ছা, সহজ করে ভাবলে যখন কেউ অনলাইনে কিছু কেনাকাটা করে, তখন পর্দার আড়ালে একটা ইঞ্জিন কাজ করে যেটা টাকাটা বিক্রেতার কাছে একদম নিরাপদে পৌঁছে দেয়। পিএসপি হলো সেই ইঞ্জিন, আর ওয়্যারকার্ডের ভাষ্যমতে তারা এর সাথে ঝুঁকি কমানো আর জালিয়াতি ঠেকানোর মতো কাজও করত। এই যে সাফল্যের এত বড় ছবি, এর পেছনে ছিল তাদের বেশ কিছু ইনোভেটিভ সার্ভিস। যেমন একটা গ্লোবাল মাল্টি চ্যানেল প্ল্যাটফর্ম, বুন নামে একটা মোবাইল পেমেন্ট অ্যাপ, আর তার সাথে ডেটা অ্যানালিটিক্স ও জালিয়াতি ঠেকানোর মতো দারুণ সব টুলস। সব মিলিয়ে তারা নিজেদেরকে একটা অত্যাধুনিক টেক কোম্পানি হিসেবেই প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু এই যে চোখ ধাঁধানো সাফল্য, এর আড়ালেই কিন্তু জমছিল সন্দেহের কালো মেঘ। বেশ কিছু গুরুতর অভিযোগ তখন উঠছিল। চলুন এখন দেখি কোম্পানি তাদের ওই বার্ষিক রিপোর্টে সেই সব অভিযোগকে কিভাবে পাশ কাটিয়েছিল। আর দেখুন, এই অভিযোগের জবাবে কোম্পানির সিইও ডক্টর মার্কাস ব্রাউন কি বলছেন। একদম সরাসরি তার বক্তব্য। তিনি বলছেন যে সিঙ্গাপুরের একজন হুইসেল ব্লোয়ার যে অভিযোগগুলো করেছেন, সেগুলোর তদন্ত করে নাকি কোনো দুর্নীতি বা রাউন্ড ট্রিপিংয়ের প্রমাণই পাওয়া যায়নি। এই রাউন্ড ট্রিপিং জিনিসটা হলো আয় বেশি দেখানোর জন্য টাকা এদিক সেদিক ঘুরিয়ে আনার একটা জালিয়াতির কৌশল। আর ওয়্যারকার্ড সরাসরি বলে দিল, না, এমন কিচ্ছু হয়। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, রিপোর্টে তারা দাবি করেছিল যে এই অভিযোগগুলোর কোম্পানির আর্থিক অবস্থার উপর কোনো উল্লেখযোগ্য প্রভাবই নেই। মানে অন্যভাবে বললে তাদের বার্তাটা ছিল, আরে চিন্তার কোনো কারণ নেই, এসব তো এমনি এমনি গুঞ্জন। আর এটা কিন্তু শুধু সিইওর একার কথা ছিল না, ব্যাপারটা ছিল একটা সম্মিলিত নাটক। কোম্পানির সুপারভাইজরি বোর্ড, এমনকি অডিটররা, যাদের কাজই হলো সব খতিয়ে দেখা, তারাও এই কথার সাথে সাই দিয়েছিল। ভাবা যায়, এটা ছিল এক অকল্পনীয় পর্যায়ের প্রতারণা। দেখুন, যে কোনো কোম্পানির প্রতি আস্থা তৈরির জন্য তার লিডারশিপ আর গভর্নেন্স খুবই জরুরি। আর ওয়্যারকার্ড ঠিক এই দুটো জিনিসকেই ঢাল হিসেবে ব্যবহার করেছিল বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করার জন্য। এই যে নাম আর মুখগুলো আমরা দেখছি, এদের উপরেই তো বিনিয়োগকারীরা ভরসা রেখেছিলেন। ম্যানেজমেন্ট বোর্ডে মার্কাস ব্রাউন আর জ্যান মার্শালেক, আর সুপারভাইজারি বোর্ডে উলফ ম্যাথিয়াস, এরাই ছিলেন কোম্পানির বিশ্বস্ততার প্রতীক। কি আশ্চর্য একটা ব্যাপার, তাই না?
একদিকে যখন অভিযোগ বাড়ছে তখন ওয়ারকার্ড প্রকাশ্যে তাদের কর্পোরেট গভর্নেন্স আরও শক্তিশালী করার ঘোষণা দিচ্ছে। তারা 3টা নতুন কমিটি তৈরির কথা বলছে, অডিট, ঝুঁকি আর কমপ্লায়েন্স কমিটি। মানে পরিহাসটা হলো, যখন তারা স্বচ্ছতার এই নাটকটা করছিল ঠিক তখনই পর্দার আড়ালে জালিয়াতিটা তার চরমে পৌঁছাচ্ছিল। তাদের কর্পোরেট গভর্নেন্স রিপোর্টে লেখা ছিল যে এই স্ট্যান্ডার্ডগুলো মেনে চলাই নাকি দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য স্বচ্ছ কর্পোরেট শাসনের একটা অপরিহার্য শর্ত। এই ধরনের কথাগুলো দিয়ে তারা সততার একটা দারুণ মায়া তৈরি করেছিল। 2018 সালের রিপোর্টের একদম শেষে ওয়ারকার্ড ভবিষ্যতের একটা দারুণ উজ্জ্বল ছবি এঁকেছিল, কিন্তু সেই ছবির প্রতিটা তুলির আঁচড়ের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য যা তখনও কেউ দেখতে পায়নি। এটাকে নিছক আশাবাদ বলাটা ভুল হবে না, এটা ছিল নির্লজ্জ মিথ্যাচার। সিইও মার্কাস ব্রাউন অসম্ভব আত্মবিশ্বাসের সাথে 2019 সালের জন্য 740 থেকে 800 মিলিয়ন ইউরোর ইবিডা এর পূর্বাভাস দিয়েছিলেন। মানে তারা এমন একটা ভবিষ্যতের ছবি আঁকছিল যেটা তারা নিজেরাও জানত যে পুরোটাই বানোয়াট। পুরো রিপোর্ট জুড়েই ছিল বিশ্বব্যাপী ব্যবসা বাড়ানোর পরিকল্পনা, বিশেষ করে এশিয়ার বাজারে আরও গভীরভাবে ঢোকার কথা আর নতুন নতুন প্রযুক্তিতে বিনিয়োগের গল্প। সবকিছু মিলিয়ে পতনের মাত্র কয়েক মাস আগেও ওয়ারকার্ড সাফল্যের এক অপ্রতিরোধ্য যাত্রা চালিয়ে যাওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল। ওয়ারকার্ডের 2018 সালের ওই রিপোর্টটা ছিল আশা আর আত্মবিশ্বাসে ভরা একটা নিখুঁত চিত্রনাট্য, কিন্তু এর প্রতিটা শব্দ, প্রতিটা সংখ্যা ছিল এক বিশাল প্রতারণার অংশ। আর পুরো ঘটনাটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কোম্পানিগুলো আমাদের যে সাফল্যের গল্প শোনায় তার উপর আমরা আসলে ঠিক কতটা ভরসা রাখতে পারি।